আজ ৩রা এপ্রিল ২০২৫। আমরা চলেছি লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামের উদ্দেশ্যে। মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়বে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। শোনা যায় যে এই মন্দিরেই বাবা লোকনাথ তার গুরু ভগবান গাঙ্গুলির কাছে পৈতে গ্রহণ করেছিলেন। আবার অন্য মতে এইখানেই নাকি ছোটবেলায় তিনি খেলাধুলা করতেন। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পেইড পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা গাড়ি নিয়ে আসলে এইখানেই পার্কিং করতে পারেন। পার্কিংয়ের রেট চার্ট আপনারা ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। কচুয়া ধামে পৌঁছানোর পর আপনাদের প্রথম কাজ হলো এই অফিস থেকে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করা। কুপনের মূল্য ৬০ টাকা, আর প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুপন দেওয়া হয়। ভোগ পরিবেশন করা হয় দুপুর 12:30 থেকে। তবে বিশেষ দিনগুলিতে যেমন জন্মাষ্টমীর সময় ভিড় বেশি হলে ভোগ বিভিন্ন ব্যাচে বিতরণ করা হয়ে থাকে। কুপন নেওয়া হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ হলো মন্দির প্রাঙ্গণের দোকান থেকে পুজোর জন্য ডালা সংগ্রহ করা। ৩১ টাকা থেকে শুরু করে ৫০১ টাকা পর্যন্ত সব ধরনের ডালাই পাওয়া যায়। ডালা নেওয়ার পর সোজা চলে আসুন এই দুধপুকুরের ঘাটে। এখান থেকেই কিন্তু লোকনাথ বাবার মাথায় ঢালার জন্য ঘটিতে করে জল নিতে হবে। শোনা যায় যে এই দুধপুকুরের জলে স্নান করি লোকনাথ বাবা এবং তার বাল্যবন্ধু বেণীমাধব ১১ বছর বয়সে আচার্য ভগবান গাঙ্গুলির সঙ্গে গৃহত্যাগ করেছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। তাই সবার কাছেই এই জল অত্যন্ত পবিত্র। এই দুধপুকুরের সংলগ্ন ৩টি মন্দির রয়েছে, যার মধ্যে একটি হলো মূল মন্দির, আর বাকি দুটি মন্দিরের একটিতে লোকনাথ বাবার মাথায় জল ঢালা হয় এবং অন্যটিতে ধূপ এবং মোমবাতি দেওয়া হয়। দুধপুকুর থেকে জল নিয়ে আপনাদের আসতে হবে এই নির্দিষ্ট মন্দিরটিতে, যেখানে বাবার মাথায় জল ঢালবার ব্যবস্থা আছে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে আপনাদের যেতে হবে এর ঠিক পাশের মন্দিরটিতে, যেখানে ধূপ এবং মোমবাতি জ্বালাবার ব্যবস্থা আছে। ধূপকাঠি ও দেশলাই আপনারা ডালাতেই পেয়ে যাবেন। মনে রাখবেন, এখানে যে মন্দির যে কাজের জন্য সেখানে কিন্তু সেই কাজটি করতে হবে, অন্যত কিন্তু করা যাবে না। মূল মন্দির প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলবেলায় ৩:৩০ থেকে রাত্রির ৮টা পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরে আরতি শুরু হয় সকাল 11:30 থেকে। তার আগেই পৌঁছে আপনাকে নির্দিষ্ট স্থানে ডালা জমা দিতে হবে। আরতি শেষ হয়ে যাওয়ার পর হয় পুষ্পাঞ্জলি এবং তারপর শান্তি জল বিতরণ। মোটামুটি দুপুর 12টার মধ্যে পুজো শেষ হয়ে যায়। এখন কোনো কারণে আপনি যদি সকাল 11:30টার আগে পৌঁছতে না পারেন, তাহলে শান্তি জল বিতরণের পর এই স্থানে ডালা দিয়ে আপনি কিন্তু পুজো সম্পূর্ণ করতে পারবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর মূল মন্দিরের বাইরে এরকম লম্বা লাইন পড়ে, যেখানে লোকনাথ বাবাকে যে অন্নভোগ দেওয়া হয় সেই অন্নভোগ দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। দেখতে দেখতে সময় হয়ে গেল প্রায় 1:45, আর এদিকে শুরু হয়ে গেছে ভোগ বিতরণের তোড়জোড়। অফিস ঘরের পাশের এই বাড়িটাতেই কিন্তু ভোগ বিতরণ করা হয়ে থাকে। লাইন দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন আপনারা যে খাওয়ার জন্য 2 ধরনের ব্যবস্থা আছে। একটা হচ্ছে মাটিতে বসে খাওয়া, আর একটা হচ্ছে বেঞ্চি টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা। ভোগ প্রসাদে প্রথমে পরিবেশন করা হলো গরম গরম খিচুড়ি, তারপর এলো বাসন্তী পোলাও এবং সয়াবিন আলুর তরকারি, আর সবশেষে পায়েস। দেখুন, খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ প্রসাদের তো আর রিভিউ হয় না। তবে হ্যাঁ, প্রত্যেকটা পদই কিন্তু এখানে রিপিট করা হয়েছিল। খাওয়া শেষ হয়ে গেলে নিজেদেরকে কিন্তু খাবারের থালা এবং ভুক্তাবশেষ সব কিছু গুছিয়ে এনে এইখানে ফেলতে হবে। তাহলে পুজো দেওয়া এবং প্রসাদ গ্রহণ দুটো পর্বই শেষ হলো। এবার আরও দুটো গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া যাক। প্রথমত, যে মন্দির চত্বরের কাছে পিঠে টয়লেট আছে কিনা। এর উত্তরে বলি যে দুধপুকুর যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আর এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো এই টুকটুকির আচার দোকানটা। আর দ্বিতীয় কথাটা হলো এই যে কচুয়া ধামের গেস্ট হাউসের প্রস্তুতি কিন্তু শেষের দিকে। খুব সম্ভবত এই জন্মাষ্টমীতে কিংবা এর পরের জন্মাষ্টমীতে ভক্তবৃন্দদের জন্য খুলে যাবে। দোতলা এই গেস্ট হাউসের নিচের তলাটি সম্ভবত পূজার সামগ্রী বিক্রয়ের জন্য এবং দ্বিতীয় তলাটি ভক্তদের থাকার জন্য ব্যবস্থা করা হবে। এই গেস্ট হাউসের চৌহদ্দির মধ্যে রয়েছে একটি কার পার্কিং এরিয়া এবং একটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। চলুন এইবার ঘুরে আসা যাক লোকনাথ বাবার গুরুদেব এবং তার বাল্যবন্ধুর জন্মভিটা। কচুয়া নিবাসী শ্রী রামনারায়ণ ঘোষাল এবং শ্রীমতী কমলা দেবী তাদের চতুর্থ সন্তান লোকনাথ ঘোষালকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করার সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলেন আচার্য ভগবান গাঙ্গুলির হাতে। মূল ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে সারি সারি কলা গাছ, আর এই দিকে রয়েছে বসত ভিটায় প্রবেশের দরজা, আর দুইয়ের মাঝে রয়েছে এক ভগ্নপ্রায় বাড়ির কাঠামো।
5 বছর আগের এক ভিডিওতে দেখেছিলাম, তখন এতটা জঙ্গল ছিল না। গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মভিটা, এই বোর্ডটা এই ঘরের জানালায় টাঙানো রয়েছে। আর ঘরের সামনে রয়েছে একটা তুলসী গাছ। ঘরের জানালা দিয়ে উঁকি দিলে দেখা যাবে পুরনো দিনের কড়িবর্গার ছাদ। আর ঘরের মেঝেতে রয়েছে একটা চৌকি, আর চৌকির ওপর ছড়িয়ে রয়েছে কিছু প্রণামী এবং ফুল। চলুন এখান থেকে বেরিয়ে এবার লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের ভিটেতে যাওয়া যাক। এই হলো বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। চলুন বাড়িটা একবার ভালো করে ঘুরে দেখি। বাড়ির ছাদে রয়েছে টিনের ছাউনি, আর বাইরের দেওয়ালগুলি সম্ভবত ইট আর সিমেন্টের তৈরি। আর বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে জানালা এবং বাড়ির বারান্দা এবং অন্যান্য দিকগুলোকে ঘিরতে। মাত্র 11 বছর বয়সে লোকনাথ ঘোষাল এবং তার বাল্যবন্ধু বেণীমাধব চক্রবর্তী আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করে গৃহত্যাগ করেন কালীঘাটের উদ্দেশ্যে। বাড়ির ভিতরের দেওয়ালগুলো মাটির। এখানে বেশ কয়েকটি ঘর আছে, আর একটি ঘরে খুব সুন্দর করে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের এবং লোকনাথ বাবার ছবি রাখা রয়েছে। এখানে কিন্তু নিয়মিত পুজো হয়। এবার বলি যে কিভাবে আসবেন কচুয়াধাম। কলকাতার দিক থেকে বাই রোডে নিজস্ব গাড়ি নিয়ে এলে আপনাদের টাকি রোড ধরে আসতে হবে স্বরূপনগরে। সেখান থেকে অল্প একটু দূরত্বেই রয়েছে কচুয়াধাম। আর বাসে করে এলে হাসনাবাদ কিংবা বসিরহাটগামী বাসে করে নামতে হবে স্বরূপনগর স্টেশনে। সেখান থেকে 10 টাকার অটো কিংবা টোটো করে পৌঁছে যাবেন কচুয়াধামে। কিন্তু সবচেয়ে সস্তায় আপনারা আসতে পারবেন ট্রেনে করে। সেক্ষেত্রে শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে করে আপনাদের নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে এই স্টেশনের দূরত্ব 55 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। প্ল্যাটফর্মে নেমে ট্রেনটা যেদিক দিয়ে এলো সেই দিক দিয়ে হেঁটে বাইরে বেরোলেই কচুয়া যাবার প্রচুর টোটো পেয়ে যাবেন। টোটোতে শেয়ারে নেয় 10 টাকা, আর রিজার্ভ করলে 50 টাকা। আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি যে সকাল সকাল পুজো দিতে হলে আপনাদের কিন্তু অন্তত 9টা 20 মিনিটের শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরতেই হবে। শিয়ালদা থেকে হাসনাবাদগামী প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 5টা 20 মিনিটে। তারপর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে। কয়েকটি ট্রেনের টাইম টেবিল আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। মির্জানগর স্টেশন থেকে কচুয়াধাম যাওয়ার আগে আরও 2টো জায়গা আপনাদের অবশ্যই আসা উচিত। তার মধ্যে প্রথমটি হলো কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। কচুয়াধাম যাওয়ার পথেই এই কালী মন্দিরটি পড়বে। টোটো করে লাগে 4 থেকে 5 মিনিট, আর পায়ে হেঁটে 15 মিনিট। মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে চোখে পড়বে মা আনন্দময়ীর মন্দির। এই মন্দির চত্বরে আরও রয়েছে 12টি 8চালা শিব মন্দির, আর সম্ভবত এই কারণেই এই মন্দিরের নাম দ্বাদশ কালী মন্দির। শিব মন্দিরগুলি বর্তমানে রিপেয়ার করা হয়েছে, কিন্তু আগে কীরকম ছিল তার একটা ধারণা আপনারা এই ছবিটি থেকে পেয়ে যেতে পারেন। দ্বাদশ কালী মন্দির দেখার পর চলে আসুন কচুয়া বৈষ্ণব মঠে। রাধা গোবিন্দের এই মন্দিরটি প্রতিদিন 1টা থেকে দুপুর 3:30 পর্যন্ত বন্ধ থাকে। ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ বলে মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার ভিডিও শেষ করার আগে বলে নিই যে কত কি খরচা পড়বে। শিয়ালদা থেকে ট্রেনে করে মির্জানগর স্টেশন আসতে খরচ পড়ে 15 টাকা। তাহলে যেতে এবং আসতে খরচ পড়বে 15 + 15 30 টাকা। মির্জানগর স্টেশন থেকে শেয়ারে টোটো করে কচুয়া যেতে খরচ পড়ে 10 টাকা, আর রিজার্ভ করলে 50 টাকা। এবার কচুয়ায় পৌঁছে আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের ভিটে এবং ভগবান গাঙ্গুলির ভিটে। তারপর সেখান থেকে যদি পায়ে হেঁটেই মির্জানগর স্টেশন ফেরত আসেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো এক্সট্রা খরচ পড়ছে না। তাহলে সেক্ষেত্রে খরচ হচ্ছে, যদি আপনারা শেয়ারে যান তাহলে 15 + 15 + 10 অর্থাৎ 40 টাকা, আর যদি রিজার্ভে যান তাহলে 15 + 15 + 50 80 টাকা। আপনারা দেখছিলেন পথলিপি। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন পথলিপি।